নমস্কার বন্ধুরা, সহজ পাঠশালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা সকলেই জানি ইতিমধ্যেই আমাদের যে একাদশ দ্বাদশ শ্রেণীর ভেরিফিকেশন লিস্ট পাবলিশড হয়ে গেছে এবং আগামী 2রা ডিসেম্বর ভেরিফিকেশন শুরু হবে, মানে ভেরিফিকেশন হবে জিওগ্রাফি বিষয়ে। আর গতকাল ইতিমধ্যেই নবম দশম শ্রেণীরও রেজাল্ট পাবলিশ হয়েছে এবং তার ইন্টিমেশন লেটার কবে জারি হবে সেটাও আমরা 2-1 দিনের মধ্যেই জেনে যাব। তো বেশি সময় নষ্ট না করে এই প্রতিটা দিনকে আমাদের খুব ভালোভাবে কাজে লাগাতে হবে আমাদের ইন্টারভিউ প্রিপারেশনের জন্য। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি মূলত এনভায়রনমেন্টাল জিওগ্রাফি। আপনারা আমার বিগত দিনের অডিও ক্লাসগুলো শুনে অবশ্যই বুঝে গেছেন যে আমি নিয়মিত অডিও ক্লাস আপলোড করছি। জিওগ্রাফির ইন্টারভিউতে যে ধরনের প্রশ্ন আসতে পারে এবং তার সম্ভাব্য উত্তর আমরা কিভাবে দিতে পারি তার একটি বিস্তারিত আলোচনা আমরা প্রতিটি অডিও ক্লাসের মাধ্যমে করে চলেছি। তো আজকে আমাদের টপিক এনভায়রনমেন্টাল জিওগ্রাফি। আর বেশি সময় নষ্ট না করে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব যে রিয়েল ইন্টারভিউতে কী ধরনের প্রশ্ন আমাদের করতে পারে এবং কিভাবে আমরা উত্তরগুলি দিতে পারি। চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথম প্রশ্ন যদি আমাদের এভাবে করা হয়ে থাকে, বলুন ইকোসিস্টেম এর মূল নীতি বা প্রিন্সিপালসগুলো কী কী, আর একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করুন। আমরা এইভাবে উত্তর দিতে পারি যে একটি ইকোসিস্টেমের 3টি মূল নীতি হলো শক্তি প্রবাহ বা এনার্জি ফ্লো, যা একমুখী, পদার্থের চক্রাকার আবর্তন বা সাইক্লিং অফ মেটেরিয়ালস এবং স্থিতিশীলতা বা হোমিওস্টেসিস অর্থাৎ স্বনিয়ন্ত্রণ ক্ষমতা। এই 3টি নীতিকে আমরা একটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব। ধরি একটি পুকুরের ইকোসিস্টেম। সূর্য থেকে আসা শক্তি কোনো উৎপাদক রূপী মানে শৈবালরূপী উৎপাদক গ্রহণ করছে, যা আবার মাছ রূপী খাদক খাচ্ছে। এইভাবে শক্তি কিন্তু একমুখী প্রবাহে চলে। অন্যদিকে মাছ মারা গেলে ব্যাকটেরিয়া দ্বারা পচনের মাধ্যমে নাইট্রোজেন, ফসফরাসের মতো পুষ্টি উপাদানগুলি আবার জলে মিশে চক্রাকারে আবার শৈবালের জন্য বা উৎপাদকের জন্য উপলব্ধ হয়। এটি হলো ইকোসিস্টেমের চক্রাকার আবর্তন। পরবর্তী প্রশ্ন, আচ্ছা, খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জালের মধ্যে পার্থক্য কী? আর বাস্তুতন্ত্রের স্থিতিশীলতার জন্য কোনটি বেশি গুরুত্বপূর্ণ? আমরা এইভাবে উত্তর দিতে পারি, খাদ্য শৃঙ্খল হলো শক্তির একটা সরল রৈখিক পথ। যেমন ঘাসকে খাচ্ছে হরিণ, হরিণকে খাচ্ছে বাঘ। আর অন্যদিকে খাদ্য জাল হলো একাধিক খাদ্য শৃঙ্খলের একটি জটিল আন্তঃসম্পর্ক। যেমন হরিণকে বাঘও খেতে পারে, আবার শিয়ালও খেতে পারে, শিয়ালকে আবার বাঘও খেতে পারে। এর গুরুত্ব যদি আমরা বলি যে খাদ্য জাল কিন্তু ইকোসিস্টেমের স্টেবিলিটি বা স্থিতিশীলতা বজায় রাখার জন্য বেশি গুরুত্বপূর্ণ। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে একটি সরল খাদ্য শৃঙ্খলে, যেমন এই ঘাসকে খাচ্ছে হরিণ, হরিণকে খাচ্ছে বাঘ, এই ক্ষেত্রে যদি হরিণের সংখ্যা হঠাৎ কমে যায় তবে বাঘের যে অস্তিত্ব তাও কিন্তু সংকটে পড়বে। কিন্তু খাদ্য জালে এবার বাঘ যদি হরিণের বদলে অন্য কোনো প্রাণী শিকার করতে শুরু করে, যেমন শিয়াল, তবে কিন্তু এই খাদ্য জালের মাধ্যমে পরিবেশের ভারসাম্যটা বজায় থাকতে পারে। পরবর্তী প্রশ্ন, আচ্ছা, শক্তি প্রবাহের 10% নিয়ম বা 10% ল কি, আর এর প্রভাবই বা কী? আমরা এইভাবে উত্তর দিতে পারি, এই 10% ল অনুযায়ী একটি পুষ্টি স্তর বা ট্রপিক লেভেল থেকে পরবর্তী পুষ্টি স্তরে স্থানান্তরিত শক্তির মাত্র 10% পরবর্তী স্তরের জীবেরা গ্রহণ করতে পারে। বাকি 90% শক্তি শ্বাস প্রশ্বাস, জৈবনিক ক্রিয়া এবং তাপ হিসাবে পরিবেশে হারিয়ে যায়। এর প্রভাব যদি আমরা বলি, এই নিয়মের ফলেই খাদ্য শৃঙ্খলগুলি সাধারণত 3 থেকে 5টি স্তরের বেশি হয় না।
কারণ উচ্চ স্তরে শক্তির পরিমাণ অত্যন্ত কমে যায়। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে 100 কিলো ক্যালোরি শক্তি যদি উৎপাদক বা ঘাসের দেহে সঞ্চিত থাকে, তা থেকে প্রথম শ্রেণীর খাদক হরিণ পাবে 10 কিলো ক্যালোরি এবং দ্বিতীয় শ্রেণীর খাদক বাঘ পাবে মাত্র 1 কিলো ক্যালোরি। পরবর্তী প্রশ্ন, বিভিন্ন প্রকার যে বায়োজিওকেমিক্যাল সাইকেলস বা জৈব ভূ রাসায়নিক চক্রের মধ্যে মানব সৃষ্ট কি কি সমস্যা দেখা দিচ্ছে? আমরা এইভাবে বলতে পারি, 4টি প্রধান যে বায়োজিওকেমিক্যাল সাইকেল বা জৈব ভূ রাসায়নিক চক্র হলো জল, কার্বন, নাইট্রোজেন এবং ফসফরাস। তাহলে মানব সৃষ্ট সমস্যাগুলির কথা আমরা এইভাবে বলতে পারি। কার্বন চক্রের ক্ষেত্রে কি দেখা যায়, যে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে জমা হচ্ছে, যা গ্লোবাল ওয়ার্মিংয়ের মূল কারণ। নাইট্রোজেন চক্রের ক্ষেত্রে মানুষের কি ভূমিকা? কৃষিতে অতিরিক্ত নাইট্রোজেন সার ব্যবহারের ফলে ইউট্রোফিকেশন এবং বৃষ্টির জলের সঙ্গে মিশে নাইট্রেট দূষণ হচ্ছে। যেমন অতিরিক্ত সার প্রয়োগের ফলে কি হচ্ছে, জলাশয়গুলিতে শৈবালের অতিবৃদ্ধি হচ্ছে, যেটাকে বলছে অ্যালগাল ব্লুম, যা জলজ প্রাণীর জন্য কিন্তু অক্সিজেনের সংকট তৈরি করছে, যেটাকে আমরা বলছি ইউট্রোফিকেশন। পরবর্তী প্রশ্ন, বাস্তুতন্ত্রের উৎপাদক ও বিয়োজকদের ভূমিকা ব্যাখ্যা করুন, আর এদের অনুপস্থিতিতে কি ঘটবে? আমরা এইভাবে উত্তর দিতে পারি, উৎপাদক যেমন সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষের মাধ্যমে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে ইকোসিস্টেমের জন্য খাদ্য তৈরি করে। বিভিন্ন প্রকার বিয়োজক যেমন ব্যাকটেরিয়া ও ছত্রাক মৃত জৈব পদার্থগুলিকে পচিয়ে পুষ্টি উপাদান আবার মাটিতে ফিরিয়ে আনে। আর যদি এরা অনুপস্থিতি যদি হয় উৎপাদক বা বিয়োজকের, তাহলে কি হবে? উৎপাদক না থাকলে খাদ্যের সরবরাহ বন্ধ হয়ে ইকোসিস্টেম ধসে পড়বে, আর বিয়োজক না থাকলে মৃতদেহ ও বর্জ্য পদার্থ জমা হতে থাকবে এবং পুষ্টি উপাদানগুলি চক্রাকারে আবর্তন করতে না পারায় মাটি অনুর্বর হয়ে পড়বে। যেমন পাতা পচে সার তৈরি না হলে মাটি তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান হারাবে। পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে যে বায়োম কাকে বলে, আর দুটি বিপরীতধর্মী বায়োমের পরিবেশগত অভিযোজন আলোচনা করুন। আমরা এইভাবে উত্তর দিতে পারি, বায়োম হলো একটি বৃহৎ আঞ্চলিক বাস্তুতন্ত্র যা প্রধানত জলবায়ু অর্থাৎ তাপমাত্রা ও বৃষ্টিপাত দ্বারা নির্ধারিত এবং যার উদ্ভিদ ও প্রাণী সম্প্রদায় একই রকম পরিবেশগত অভিযোজন দেখায়। যেমন ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে বা ট্রপিক্যাল রেন ফরেস্ট কি হচ্ছে, এখানে গাছপালাগুলি অনেক বেশি বৃষ্টিপাতের জন্য অভিযোজিত, অর্থাৎ ড্রিপ টিপ পাতার যে প্রকৃতি। অন্যদিকে তুন্দ্রা বায়োমে কি হচ্ছে, বিভিন্ন উদ্ভিদ যেমন মস, লিচেন এগুলো কম তাপমাত্রা, পার্মাফ্রস্ট এবং স্বল্প সূর্যের আলোতে অভিযোজিত, যেমন এদের উচ্চতা খুব কম এবং দ্রুত ফুল ফোটার চক্র। পরবর্তী প্রশ্ন, আচ্ছা মানুষ পরিবেশ সম্পর্ক অর্থাৎ ম্যান এনভায়রনমেন্ট রিলেশনশিপ বোঝাতে যে 3টি ধারণার কথা বলা হয়, ডিটারমিনিজম, পসিবিলিজম এবং নিও ডিটারমিনিজম, এদের মধ্যে পার্থক্য কী? আমরা এইভাবে উত্তর দিতে পারি যে পরিবেশবাদ বা ডিটারমিনিজম মনে করে যে মানুষ পরিবেশের দাস, পরিবেশই মানুষের জীবন, অর্থনীতি ও সমাজ নিয়ন্ত্রণ করে। অন্যদিকে সম্ভাবনাবাদ বা পসিবিলিজম মনে করে যে পরিবেশ সুযোগ দেয়, মানুষ তার জ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে সেই সুযোগ ব্যবহার করে। অন্যদিকে নিও ডিটারমিনিজম বা নব্য নিয়ন্ত্রণবাদ গ্রিফিথ টেলরের একটি ধারণা, এটি উভয়ের মধ্যে সমন্বয় সাধন করে, অর্থাৎ স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম এই নীতি ফলো করে। মানুষের বিকাশের সীমা পরিবেশ দ্বারা নির্ধারিত, কিন্তু সেই সীমার মধ্যে মানুষ তার
সিদ্ধান্ত নিতে পারে। উদাহরণ হিসাবে আমরা বলি পাহাড়ি অঞ্চল, এটি একটি ডিটারমিনিজমের অন্তর্গত এলাকা, সেখানে রেলপথ তৈরি করা এটিকে আমরা সম্ভাবনাবাদের সাথে তুলনা করতে পারি। কিন্তু বন্যাপ্রবণ একটা নদী উপত্যকা, এরকম একটা ভালনারেবল এরিয়াতে বাঁধের উচ্চতা যাতে অতিরিক্ত না হয়, এই নিয়ম নীতি প্রণয়ন করা হলো নব্য নিয়ন্ত্রণবাদ বা স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজমের অন্তর্গত। পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে যে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন বা পরিবেশের অবক্ষয় বলতে কি বোঝেন, এবং গ্রামীণ ও শহরের প্রেক্ষাপটে এর দুটি প্রধান কারণ চিহ্নিত করুন। আমরা এইভাবে উত্তর দিতে পারি, পরিবেশের অবক্ষয় হলো প্রাকৃতিক বিভিন্ন সম্পদ যেমন জল, বায়ু, ভূমি এবং বাস্তুতন্ত্রের স্বাস্থ্যহানি, যা জীববৈচিত্র্য ও মানুষের জীবনযাত্রার মান হ্রাস করে। আচ্ছা, এই পরিবেশগত অবক্ষয় বা এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের কারণটা কি? গ্রামীণ প্রেক্ষাপটে আমরা বলতে পারি প্রধানত জঙ্গলের অত্যাধিক বিনাশ অর্থাৎ ডিফরেস্টেশন এবং অপরিকল্পিত কৃষি পদ্ধতি যেমন শিফটিং কাল্টিভেশন এর কারণে ভূমিক্ষয় এবং উর্বরতা হ্রাস পায়। অন্যদিকে শহরের প্রেক্ষাপটে আমরা কি বলতে পারি, অপরিকল্পিত নগরায়ন, শিল্প ও যানবাহনের দূষণ এবং কঠিন বর্জ্যের অব্যবস্থাপনা। যেমন গ্রামের যে পাহাড়ি ঢালে বৃক্ষছেদনের ফলে কি হচ্ছে, ভূমিধ্বস, এবং শহরের নর্দমায় প্লাস্টিক জমলে কিন্তু সেখানে জল দূষণ দেখা যায়। এগুলি এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের উদাহরণ। পরবর্তী প্রশ্ন, আচ্ছা এনভায়রনমেন্টাল হ্যাজার্ড এবং এনভায়রনমেন্টাল ডিজাস্টার এই দুইয়ের মৌলিক পার্থক্য কি? আমরা এইভাবে উত্তর দিতে পারি, হ্যাজার্ড বা দুর্যোগ হলো এমন একটি প্রাকৃতিক বা মানব সৃষ্ট ঘটনা যা জীবন, সম্পত্তি ও পরিবেশের ক্ষতি করার ক্ষমতা রাখে, অর্থাৎ পরিবেশ বা মানুষ সম্পত্তির ক্ষতি করার পোটেনশিয়াল রয়েছে তার মধ্যে। অন্যদিকে বিপর্যয় বা ডিজাস্টার ঘটে যখন এই হ্যাজার্ড বাস্তবায়িত হয় এবং সমাজের মোকাবিলা করার যে ক্ষমতা তার বাইরে চলে যায়, ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি ভূমিকম্প হওয়াটা একটি দুর্যোগ, কিন্তু যখন ঘন বসতিপূর্ণ এলাকায় সেই ভূমিকম্পের কারণে হাজার হাজার বাড়ি ধসে যায় এবং মানুষের মৃত্যু হয়, তখন সেটা বিপর্যয়। পরবর্তী প্রশ্ন, আচ্ছা ন্যাচারাল রিজন বা প্রাকৃতিক অঞ্চলের যে জীবন ধারণের উপর জলবায়ুর প্রভাব ব্যাখ্যা করুন। আমরা এইভাবে উত্তর দিতে পারি যে একটি প্রাকৃতিক অঞ্চলের যে জলবায়ু, বিশেষত তাপমাত্রা ও বৃষ্টিপাত, সেখানকার প্রধান ফসল, গৃহ নির্মাণের ধরন, এমনকি মানুষের পোশাক পরিচ্ছদ ও খাদ্যাভ্যাস নির্ধারণ করে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ভূমধ্যসাগরীয় অঞ্চল, এখানে কি হচ্ছে, গ্রীষ্মকালে বৃষ্টিপাত কম হওয়ায় মানুষেরা শীতকালীন বিভিন্ন ফসল যেমন গম এবং টক জাতীয় বিভিন্ন ফল যেমন কমলা লেবু ইত্যাদি চাষে অভ্যস্ত, আর বাড়িগুলি কম ঢালু ছাদের হয়। অন্যদিকে নিরক্ষীয় অঞ্চলে কি হচ্ছে, প্রবল বৃষ্টিপাত এবং গরমের কারণে মানুষ চাষের চেয়ে বনজ সম্পদ আহরণে বেশি মনোনিবেশ করে। অর্থাৎ এইভাবেই জলবায়ু মানুষের জীবন ধারণের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে। পরবর্তী প্রশ্ন এইভাবে যদি করা হয়ে থাকে যে পরিবেশের ভারসাম্য বা ইকোলজিক্যাল যে ব্যালেন্স তা বজায় রাখার ক্ষেত্রে বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্যের গুরুত্ব কি? আমরা এইভাবে উত্তর দিতে পারি, জীববৈচিত্র্য বলতে জিন, প্রজাতি এবং বাস্তুতন্ত্রের বিভিন্নতাকে বোঝায়। এটি বাস্তুতন্ত্রের যে স্থিতিস্থাপকতা বা রেজিলিয়েন্স বজায় রাখে। যত বেশি জীববৈচিত্র্য তত বেশি বিকল্প খাদ্য শৃঙ্খল সেখানে থাকবে, ফলে পরিবেশের যে কোনো পরিবর্তন মোকাবিলা করা সহজ হয়। আচ্ছা, এই জীববৈচিত্র্যের গুরুত্ব তাহলে কি? জীববৈচিত্র্য বিভিন্ন রোগের প্রাকৃতিক নিয়ন্ত্রণ বজায় রাখে এবং মানুষের জন্য ওষুধ ও খাদ্য সরবরাহ করে। যেমন একটি বনে যদি শুধু একটি প্রজাতিরই গাছ থাকে, তবে কোনো একটি বিশেষ রোগে
যদি সেই গাছে যদি সেই রোগ সারে, তাহলে সেই রোগ যদি আসে তাহলে ওই বন পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু যদি বিভিন্ন প্রজাতির গাছ থাকে তাহলে অন্যান্য প্রজাতিগুলি টিকে থাকে এবং বন আবার গড়ে ওঠে। পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে যে ইনসিটু ও এক্সিটু এই দুই সংরক্ষণের মধ্যে কি পার্থক্য, আর শিক্ষক হিসাবে ক্লাসে আপনি কিভাবে বোঝাবেন? আমরা এইভাবে উত্তর দিতে পারি। ইনসিটু সংরক্ষণ হলো কোনো জীবকে তার প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করা, যেমন জাতীয় উদ্যান, অভয়ারণ্য ইত্যাদি। অন্যদিকে এক্সিটু সংরক্ষণ হলো কোনো জীবকে তার প্রাকৃতিক পরিবেশের বাইরে কৃত্রিমভাবে সংরক্ষণ করা, যেমন বোটানিক্যাল গার্ডেন, সিড ব্যাংক ইত্যাদি। যদি আমরা সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের কথা বলি, তারা কিন্তু ইনসিটু পরিবেশে বসবাস করছে। অন্যদিকে যদি আমরা আলিপুর চিড়িয়াখানার কথা বলি, সেখানে যে পাইথন রয়েছে, সেখানে যে জলহস্তী রয়েছে, হরিণ রয়েছে, তারা কিন্তু এক্সিটু পরিবেশে, আর্টিফিশিয়ালি তাদের জন্য পরিবেশ তৈরি করা হয়েছে, তাই সেটি এক্সিটু পরিবেশের উদাহরণ। পরবর্তী প্রশ্ন এইভাবে যদি করা হয়ে থাকে, আচ্ছা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বলতে আপনি কি বোঝেন, আর আপনি আপনার ব্যক্তিগত জীবনে এটিকে কিভাবে প্রয়োগ করেন বলুন? আমরা এইভাবে উত্তর দিতে পারি যে স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট হলো এমন এক প্রকারের উন্নয়ন যা বর্তমান প্রজন্মের প্রয়োজন মেটানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের তাদের যে প্রয়োজন মেটানোর ক্ষমতাকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করে, মানে করা না হয়। এর মূলনীতি হলো অর্থনৈতিক উন্নয়ন, তার সাথে সাথে সামাজিক ন্যায় এবং পরিবেশ সংরক্ষণকে একসঙ্গে বজায় রাখা। আমি ব্যক্তিগত জীবনে প্লাস্টিক ব্যবহার কমিয়ে দেব এবং জল ব্যবহারের ক্ষেত্রে সচেতন থাকব। আমি বাজার করতে গেলে বারে বারে পলিথিনের পরিবর্তে একটি কাপড়ের ব্যাগ ব্যবহার করব। এর মাধ্যমে আমি প্লাস্টিক দূষণ কমিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ সংরক্ষণে সহায়তা করব। পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে, আচ্ছা পরিবেশ ব্যবস্থাপনার ক্ষেত্রে 4R, তার মানে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে 4R এই নীতির গুরুত্ব ব্যাখ্যা করুন। আমরা এইভাবে উত্তর দিতে পারি। 4R নীতি হলো প্রথমত রিফিউজ অর্থাৎ প্রত্যাখ্যান, অপ্রয়োজনীয় জিনিস বা ক্ষতিকারক পণ্য ব্যবহার না করা। দ্বিতীয়ত রিডিউস অর্থাৎ হ্রাস করা, ব্যবহারের পরিমাণ কমানো। তৃতীয়ত রিইউজ পুনরায় ব্যবহার, কোনো জিনিস ফেলে না দিয়ে অন্য কাজে লাগানো। চতুর্থত রিসাইকেল অর্থাৎ পুনর্ব্যবহার, পুরনো জিনিসকে প্রক্রিয়া করে নতুন কিছু তৈরি করা। এর গুরুত্বটা কি? এটি বর্জ্য উৎপাদন হ্রাস করে, সম্পদের অপচয় কমিয়ে আনে এবং পরিবেশ দূষণ কমিয়ে দেয়। যেমন একটি খালি কাঁচের বোতল ফেলে না দিয়ে তাতে গাছ লাগানো, যেটাকে আমরা রিইউজ বলছি, কিংবা পুরনো যে সংবাদপত্র তা দিয়ে আবার ঠোঙা বানানো, এটাকে আমরা রিসাইকেল বলতে পারি। এইভাবে এটি পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই 4R নীতি। পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে যে ভারতবর্ষের কোন অঞ্চলগুলি পরিবেশগতভাবে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, অর্থাৎ ইকোলজিক্যালি সবচেয়ে বেশি সেন্সিটিভ এবং কেন? আমরা এইভাবে উত্তরটি দিতে পারি। মূলত দুটি প্রধান অঞ্চল, প্রথমত পশ্চিমঘাট পর্বতমালা এবং পূর্বাঞ্চলের হিমালয় বা ইস্টার্ন হিমালয়, মানে ওয়েস্টার্ন ঘাট আর তার সাথে সাথে ইস্টার্ন হিমালয়। কেন এগুলো ইকোলজিক্যালি সেন্সিটিভ? এই অঞ্চলগুলি হলো বায়োডাইভার্সিটি হটস্পট, কিন্তু মাত্রাতিরিক্ত নগরায়ন, পর্যটন এবং প্রাকৃতিক সম্পদের অবৈধ আহরণের ফলে এদের বাস্তুতন্ত্র অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। এখানে ডিফরেস্টেশনের জন্য ভূমিধস এবং জলবায়ু পরিবর্তনের ফলে জীববৈচিত্র্যের দ্রুত বিলুপ্তি ঘটছে। যেমন পশ্চিমঘাট পর্বতমালার
কেরালা ও কর্ণাটকের পাহাড়ি এলাকায় ঘন ঘন ভূমিধস কিন্তু এর একটি অন্যতম প্রমাণ। পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে যে একটি ইকোসিস্টেমে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড তার প্রভাব আপনি কিভাবে মূল্যায়ন করবেন, মানে ইকোসিস্টেমের ক্ষেত্রে ইকোনমি এবং সোসাইটির কি প্রভাব, আমরা এইভাবে উত্তর দিতে পারি যে মানুষের বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড যেমন কৃষি, শিল্প, এগুলি ইকোসিস্টেমে দ্বিমুখী প্রভাব ফেলে। এর কিছু পজিটিভ দিক রয়েছে, যেমন নতুন প্রযুক্তি দূষণ কমাতে সাহায্য করে, আবার কিছু নেতিবাচক দিক রয়েছে, নেগেটিভ দিক রয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহার, দূষণ এবং ভূমি ব্যবহারের পরিবর্তনের মাধ্যমে এটি বাস্তুতন্ত্রকে দুর্বল করে দেয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে কয়লা খনি তৈরির জন্য যখন বনভূমি কেটে ফেলা হয় তখন সেই অঞ্চলের বাস্তুতন্ত্র সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। এটি কিন্তু একটি নেগেটিভ প্রভাব। আবার সৌরবিদ্যুৎ কেন্দ্র যখন স্থাপন করা হয় তখন জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে দূষণ কমানো সম্ভব। এটি কিন্তু আবার একটি পজিটিভ ইফেক্ট। পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে, যদি আপনি কোনো ক্লাসে বায়োমের ধারণা বোঝান তবে কোন টিচিং মেথোডোলজি ব্যবহার করবেন, আমরা এইভাবে উত্তর দিতে পারি আমি মূলত ভিজুয়াল এইডস এবং কেস স্টাডি এই দুইয়ের সমন্বয়ে ব্যবহৃত শিক্ষণ পদ্ধতি ব্যবহার করব। বায়োমের যে ধারণা, জলবায়ু ও উদ্ভিদের সম্পর্ক, এগুলি বোঝাতে ওয়ার্ল্ড ম্যাপে বিভিন্ন বায়োম চিহ্নিত করে তাদের দেখাবো। এরপর ছাত্রছাত্রীদের দুটি ভিন্ন বায়োম যেমন মরুভূমি ও সরলবর্গীয়, এই দুই বায়োমের এদের জীবনযাত্রা, পোশাক এবং ফসলের ছবি বা ভিডিও দেখাবো। আর তাদের সক্রিয় অংশগ্রহণে সাহায্য করব। কিভাবে? নিজেদের বাড়ির আশেপাশের প্রকৃতি কোন বায়োমের বৈশিষ্ট্য বহন করে তা লিখতে দেব। পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয়, ভূগোলের শিক্ষক হিসাবে আপনি কিভাবে ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ নিয়ে সচেতনতা বাড়াবেন, আমরা এইভাবে উত্তরটি দিতে পারি আমি শুধুমাত্র মুখস্থ ভিত্তিক শিক্ষা নয়, আমরা মূলত জোর দেব প্র্যাকটিক্যাল লার্নিংয়ের ওপর। প্রথমত প্রজেক্ট দেব বিভিন্ন ধরনের, যেমন স্থানীয় নদী বা জলাশয়ের জলের মান পরীক্ষা করার প্রজেক্ট দেব। দ্বিতীয়ত তারা পর্যবেক্ষণ করবে, কি না বিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন বৃক্ষরোপণ কর্মসূচি এবং ওয়েস্ট সেগ্রিগেশন বা বর্জ্য পৃথকীকরণ, কোনগুলি রিনিউয়েবল কোনগুলি নন রিনিউয়েবল, হ্যাঁ, আর তার সাথে সাথে এগুলি সব অনুশীলন করবো। আর তার সাথে সাথে তাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি গড়ে তুলব। কিভাবে? একটি পরিবেশ ক্লাব, ইকো ক্লাব তৈরি করে তাদের স্থানীয় পরিবেশের যে সমস্যা নিয়ে আলোচনা এবং সমাধানের জন্য উদ্যোগ নিতে উৎসাহিত করব। পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে, আপনার মতে ইকোসিস্টেমের যে বিভিন্ন কম্পোনেন্টস রয়েছে যেমন বায়োটিক, অ্যাবায়োটিক, এগুলি সেখানে সবচেয়ে কঠিন অংশ কোনটি এবং কেন, আমরা এইভাবে উত্তরটি দিতে পারি আমার মতে ইকোসিস্টেমের যে বিভিন্ন কম্পোনেন্টস রয়েছে বায়োটিক এবং অ্যাবায়োটিক, এদের মধ্যেকার সম্পর্ক, এদের যে একে অপরের যে আন্তঃসম্পর্ক সেটা বোঝানো সবচেয়ে কঠিন। কারণ ছাত্রছাত্রীরা সাধারণত বিভিন্ন উপাদানগুলিকে যেমন জল, আলো, গাছ, প্রাণী এগুলিকে আলাদাভাবে চিহ্নিত করতে পারে, কিন্তু কিভাবে মাটি ও জলের বিভিন্ন উপাদান উদ্ভিদের বৃদ্ধির ওপর প্রভাব ফেলে, অর্থাৎ বিভিন্ন অজৈব উপাদান কিভাবে একটি জৈব উপাদানের বৃদ্ধির ওপর প্রভাব ফেলছে এবং উদ্ভিদ কিভাবে বায়ুর বিভিন্ন কার্বন ডাইঅক্সাইডের মাত্রাকে নিয়ন্ত্রণ করছে, এই জটিল চক্রাকার সংযোগটি বোঝাতে কিন্তু গভীর বিশ্লেষণ এবং বাস্তব উদাহরণের প্রয়োজন হয়। পরবর্তী প্রশ্ন এবং আজকে সর্বশেষ প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে, আচ্ছা এনভায়রনমেন্টাল জিওগ্রাফি অধ্যয়নের ক্ষেত্রে সাম্প্রতিক কোন পলিসি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয়, আমরা এইভাবে উত্তর দিতে পারি আমার মতে ক্লাইমেট চেঞ্জ সম্পর্কিত যে আইপিসিসি রিপোর্ট, যার ফুল ফর্ম ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ,
এবং বিশ্বব্যাপী যে ক্লাইমেট রেজিলিয়েন্স এই সম্পর্কিত নীতি গ্রহণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? এই নীতিতে শুধু কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ কমানোর কথা বলা হয়নি, বরং চরম আবহাওয়ার বিভিন্ন ঘটনা যেমন খরা, বন্যা এগুলি মোকাবিলার জন্য পরিকাঠামো তৈরি এবং তার সাথে সাথে অ্যাডাপ্টেশন স্ট্র্যাটেজি বা অভিযোজনমূলক যে কৌশল তা গ্রহণ করার কথা বলা হয়েছে। যেমন ভারতের উপকূলীয় এলাকায় ম্যানগ্রোভের সংখ্যা বাড়ানো যাতে ঘূর্ণিঝড়ের প্রভাব কমে। এটি ভবিষ্যতের একটি শিক্ষণীয় বিষয় হিসাবেও কিন্তু খুব জরুরি। বন্ধুরা, আমরা একে একে কিন্তু জিওগ্রাফির সমস্ত ব্রাঞ্চগুলি নিয়েই আলোচনা করছি। এরপর এই টপিকগুলোর কোনো পার্টিকুলার কোনো সাব টপিক নিয়ে যদি আপনারা আগ্রহী হন যে আমি এই বিষয়ে অডিও ক্লাস আপলোড করি, আমি সেই হিসাবে আপনাদের অনুরোধ অনুযায়ী কিন্তু আমি ভিডিও বা অডিও তৈরি করতে পারি। তো আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই। অডিওটি কেমন লাগলো, অডিও ক্লাসটি কেমন লাগলো আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।